জেএসসি এবং এসএসসি পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল আমার স্কুলের বিজ্ঞান ও রসায়ন পাঠে। আজকের পাঠটি জেএসসি শিক্ষার্থী বন্ধুদের বিজ্ঞান পাঠের অংশ এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুদের রসায়ন পাঠের অংশ হিসাবে আলোচিত বিষয় রাসায়নিক বিক্রিয়া। আজকের আলোচ্য পাঠ থেকে যে সকল বিষয়বস্তু আমরা ধারণা লাভ করতে পারব তা হলো রাসায়নিক বিক্রিয়া কী বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের কারণ কী এবং সর্বশেষে আমরা জানব রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ। তো মূল পর্বে যাওয়ার আগে এখনও যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে লাইক দিয়ে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে পরবর্তী ভিডিও অচিরেই তোমাদের নিকট দ্রুত পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের মূল পর্বে চলে যাই। শুরুতে আমরা জেনে নেই রাসায়নিক বিক্রিয়া কী বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যখন কোনো রাসায়নিক পদার্থ অপর কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তখন উহাদের বিশেষ সুবিধাজনক পরিবেশে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে উহাদের অনুষ্ঠিত পরমাণুগুলোর পুনর্বিন্যাস ঘটে থাকে এবং এই পুনর্বিন্যাস ঘটার ক্ষেত্রে দেখা যায় যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়কসমূহের মধ্যস্থিত বা বিক্রিয়কসমূহের অনুষ্ঠিত পরমাণুসমূহের মধ্যকার যে বন্ধন, সেই বন্ধন ভেঙে বিক্রিয়ার পরিবর্তনের ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ উৎপাদ, সেই উৎপাদের যেই অণু আছে সেই অনুষ্ঠিত পরমাণুর মধ্যে এক নতুন বন্ধন তৈরি হয়। বিক্রিয়কসমূহের বন্ধন ভাঙ্গন এবং উৎপাদসমূহের বন্ধন গড়ন, এই ভাঙ্গা গড়া বন্ধন ভাঙ্গা গড়ার খেলার মধ্যেই রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। তাহলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, লোহার গুঁড়াকে তুমি যখন সালফার চূর্ণ গুঁড়ার সাথে মিশাবে তখন দেখা যাবে উহাদেরকে উত্তপ্ত করিলে একটা উপযুক্ত পরিবেশ তাপমাত্রা, সেই উপযুক্ত তাপমাত্রায় উত্তপ্ত করিলে কালো বর্ণের ফেরাস সালফাইড নামক একটা নতুন পদার্থ উৎপন্ন হয়ে থাকে। এই যে পুরনো পদার্থ থেকে নতুন পদার্থের সৃষ্টি, এটাই হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে সংজ্ঞার ভাষা বলতে পারি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ তাপের শোষণ কিংবা উদ্গীরণের ফলে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন এক বা একাধিক পদার্থের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। উদাহরণস্বরূপ যদি বলতে যাই তাহলে আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইডকে তুমি যখন উত্তপ্ত করবে, উপযুক্ত তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে তখন অ্যামোনিয়াম সায়ানাইড ভেঙে গিয়ে ইউরিয়া নামক নতুন পদার্থ উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, যেটা আমরা উদাহরণের মাধ্যমে বোর্ডে দেখিয়েছি। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়া নামক নতুন রাসায়নিক পদার্থ তৈরি হলো, অর্থাৎ পুরনো পদার্থ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে নতুন পদার্থ ইউরিয়া তৈরি হলো। এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এখন প্রশ্ন হলো, এই রাসায়নিক বিক্রিয়া কেন ঘটে থাকে? পরমাণুর উপাদানগত গঠন এবং ইলেকট্রন বিন্যাস আবিষ্কৃত না হওয়া পর্যন্ত সকল বিজ্ঞানীদের নিকট রাসায়নিক বিক্রিয়ার সঠিক কারণ জানা ছিল না। তখন রসায়নবিদগণ সাধারণত মনে করতেন যে ভিন্ন মৌলের পরস্পরের প্রতি যে আকর্ষণ থাকে
এই আকর্ষণ প্রবণতা বা এফিনিটিকে মূলত রাসায়নিক বিক্রিয়ার প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন। তাহলে প্রশ্ন হতে পারে, রাসায়নিক আসক্তি কি? ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে পরস্পরের সাথে যুক্ত হইবার যেই প্রবণতা, নতুন যৌগ গঠন করার যেই প্রবণতা বা টেন্ডেন্সি বা এফিনিটি, উহাকে বলা হয় রাসায়নিক আসক্তি। সাধারণত সমধর্মী মৌলের মধ্যে রাসায়নিক আসক্তির বা রাসায়নিক টেন্ডেন্সি খুব কম থাকে। বিপরীতধর্মী মৌল যেমন ধাতু ও অধাতু, এই বিপরীতধর্মী মৌলের মধ্যে রাসায়নিক আসক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের একটি অন্যতম কারণ পেলাম আমরা রাসায়নিক আসক্তি। 2 নম্বরে যে কারণটি আমরা পাই রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের, সেটি হলো বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের উপর ব্যাপক প্রভাব ফেলে থাকে এবং এই বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের যে আসক্তি, সে আসক্তির বিরুদ্ধে কাজ করে বিক্রিয়াকে কখনো বা দুর্বল করে দেয়, কখনো বা সবল করে দেয়। তাহলে 2টি কারণ উল্লেখযোগ্য রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের। নাম্বার 1 রাসায়নিক আসক্তি বা কেমিক্যাল এফিনিটি বা কেমিক্যাল টেন্ডেন্সি। দ্বিতীয়ত হলো বিক্রিয়কের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন। এই বিক্রিয়কের ঘনমাত্রা এবং রাসায়নিক আসক্তি মূলত রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের মূল কারণ। বন্ধুরা, এবার আসা যাক একটি রাসায়নিক বিক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য কী হতে পারে। একটি রাসায়নিক বিক্রিয়া যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তার মধ্যে নাম্বার 1 নতুন পদার্থের সৃষ্টি হয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থের সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি বিক্রিয়ক অংশগ্রহণ করার ফলে অ্যামোনিয়া নামে একটি নতুন পদার্থের সৃষ্টি। সুতরাং আমরা দেখতে পেলাম নতুন পদার্থের সৃষ্টি হলো। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই সেটি হলো তাপের প্রভাব। রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপের উদ্গীরণ হবে অথবা তাপের শোষণ হবে। তাপ বাইরে থেকে দেওয়া লাগতে পারে অথবা বিক্রিয়া থেকে তাপ নির্গত হতে পারে। যেমন কার্বন এবং অক্সিজেন, কার্বনকে যখন অক্সিজেনে দহন করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাস উৎপন্ন হয় এবং 94.3 কিলো ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই বিক্রিয়ায় তাপ উৎপাদন হচ্ছে। দ্বিতীয়ত কার্বনকে যখন সালফারের সাথে বিক্রিয়া করানো হয় তখন কার্বন ডাইসালফাইড উৎপন্ন হয় এবং 22.0 অর্থাৎ 22 কিলো ক্যালোরি তাপ বাইরে থেকে শোষণ হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপের প্রভাব, তাপ বাইরে থেকে শোষণ হয় কিংবা নির্গত হয়। তৃতীয়ত যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হলো বিক্রিয়কের গাঢ়ত্ব। রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের সাথে সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব কমতে থাকে এবং উৎপাদের গাঢ়ত্ব বাড়তে থাকে। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ায় পদার্থসমূহের গাঢ়ত্বের পরিবর্তন ঘটে। বিক্রিয়কসমূহের গাঢ়ত্ব কমতে থাকে এবং উৎপাদসমূহের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে থাকে। চতুর্থত বরের নিত্যতা সূত্রের অনুসরণ পাওয়া যায়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মোট বর উৎপাদসমূহের মোট বরের সমান হয়। অর্থাৎ বিক্রিয়কসমূহের মোট বর যদি যোগ করা হয় তাহলে উৎপাদের মোট বরের সমান হয়। যেমন বরের নিত্যতা সূত্র অনুসরণে একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বিক্রিয়ার প্রারম্ভে বিক্রিয়কসমূহের মোট ভর বিক্রিয়ার পরে উৎপাদসমূহের মোট ভরের সমান। যেমন কার্বন এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে মিলে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে বরের নিত্যতা সূত্র অনুসৃত হয়েছে। পঞ্চমত স্থিরানুপাত সূত্রের অনুসরণ। স্থিরানুপাত সূত্রের অনুসরণে আমরা বলবো
যে একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ সর্বদা উহাদের বরের একই অনুপাতে সংযুক্ত থাকে। যেমন হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে 1 ভাগ বরের হাইড্রোজেন 35.5 ভাগ বরের ক্লোরিনের সাথে সংযুক্ত হয়েছে। অর্থাৎ সর্বদাই এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় হাইড্রোজেন এবং ক্লোরিন এই যে স্থির অনুপাত 1:35.5 এই অনুপাতে তারা সংযুক্ত হয়। এজন্য এখানে স্থিরানুপাত সূত্রের অনুসরণ পরিলক্ষিত হয়ে থাকে। বন্ধুরা, এবার আসা যাক রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ কী কীভাবে রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাতে পারি। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহের মধ্যে প্রথমত যে বিষয়টি লক্ষ্য করতে হয় সেটি হলো সংস্পর্শ। রাসায়নিক বিক্রিয়ার সংস্পর্শ লাগবে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন হয়। আর বিক্রিয়কগুলিকে একত্রে রাখিলেই বিক্রিয়া ঘটিবে এমন বিক্রিয়ার সংখ্যা খুবই কম। তাই বিভিন্ন উপায়ে বিক্রিয়ক পদার্থগুলিকে বিক্রিয়া করিতে প্রণোদিত করতে হয় বা উদ্বুদ্ধ করতে হয়। এরূপ কয়েকটি উপায় সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে যে বিষয়টি করব সেটি হলো সংস্পর্শ বা কন্ট্যাক্ট। যে দুটি পদার্থের মধ্যে বিক্রিয়ার প্রয়োজনীয় রাসায়নিক আসক্তি থাকে উভয়ের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য উভয়ের পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আসা একান্ত প্রয়োজন। রাসায়নিক আসক্তি বিক্রিয়কসমূহের মধ্যে যতই থাকুক না কেন, যদি উহাদেরকে পরস্পরের সংস্পর্শে আসতে না দেওয়া হয়, অর্থাৎ উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হয়, তখন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না। তাহলে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিক্রিয়কসমূহ পরস্পরের সংস্পর্শে আসা। উদাহরণ হিসাবে যদি আমরা বলি তাহলে বলতে পারি কঠিন আয়োডিনের ক্যালাস সাদা ফসফরাসের সাথে যখন সংস্পর্শে আনা হয় তখন উহারা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে উহাদের মধ্যে। অর্থাৎ আয়োডিন এবং ফসফরাসের মধ্যে রাসায়নিক আসক্তি থাকা সত্ত্বেও একটু মাত্র ব্যবধানে যদি উহাদেরকে রাখা যায় তাহলে উহাদের মধ্যে বিক্রিয়া ঘটে না। কিন্তু উভয়কে সংস্পর্শে আনার সঙ্গে সঙ্গে উভয়ের মধ্যে তীব্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন হয়ে থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো দ্রবণ বা সলিউশন। যে সকল কঠিন পদার্থের মধ্যে রাসায়নিক আসক্তি অপেক্ষাকৃত কম উহাদের মধ্যে সংস্পর্শ থাকা সত্ত্বেও রাসায়নিক বিক্রিয়া ঘটে না। কিন্তু তখন কি করতে হবে? তখন দ্রবণের মাধ্যমে অতি সহজেই উহাদের অণুসমূহ দ্রুত এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আনা যায় এবং উহাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। উদাহরণ হিসাবে যদি আমরা বলি কঠিন কপার সালফেটের গুঁড়ার সঙ্গে যখন জিঙ্কের গুঁড়া সংস্পর্শে আনা হয় তখন উহাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত ঘটে না। কিন্তু যখন কপার সালফেটের নীল বর্ণের দ্রবণের সাথে জিঙ্কের গুঁড়া মিশানো হয় তাহলে জিঙ্ক সালফেট নামে এক নতুন পদার্থ উৎপন্ন হয় এবং সাথে সাথে দ্রবণের নীল বর্ণ অদৃশ্য হয়ে যায় এবং লালচে কপারের পদক্ষেপ করতে থাকে। তাহলে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে সংস্পর্শে আসা সত্ত্বেও দ্রবণের প্রয়োজন হয়। তৃতীয়ত যে বিষয়টি হলো সেটি হলো তাপ প্রয়োজন হয়। তাপ ছাড়া অনেক রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করা যায় না। অনেক পদার্থ কঠিন অবস্থায় ও দ্রবণে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না,
কিন্তু তাপ প্রয়োগ করিলে সহজেই সেই বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ তাপ শক্তির প্রভাবে ওই সকল পদার্থের অনুষ্ঠিত পরমাণুসমূহের পূর্বের বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে থাকে এবং নতুন পদার্থ সৃষ্টি হয়ে থাকে। যেমন ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ বা চুনাপাথর। একে যখন 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড নামে দুটি উৎপাদ তৈরি হয়ে থাকে। এরপরে আসা যাক আলো। অনেক রাসায়নিক বিক্রিয়া দেখা যায় সংগঠনের জন্য আলোক শক্তির প্রয়োজন হয়ে থাকে। তাপ শক্তির মতো আলোক শক্তি রাসায়নিক বিক্রিয়া সংগঠনে প্রভাবিত করে। কোনো বিক্রিয়ার আলোর উপস্থিতিতে কেবল ঘটে থাকে, অন্ধকারে মূলত ঘটে না। এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আলোক শক্তির প্রয়োজন হয়। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের মিশ্রণকে যদি অন্ধকারে রাখা হয় তখন উহাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না, কিন্তু ওই মিশ্রণকে আলোতে রাখিলে প্রবল বিক্রিয়াজনিত বিস্ফোরণ ঘটে থাকে এবং হাইড্রোজেন ক্লোরাইড নামক গ্যাস উৎপন্ন হয়ে থাকে। তারপরে যে বিষয়টি লাগে সেটি হলো বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিসিটি। রাসায়নিক বিক্রিয়া সম্পাদনের বিদ্যুৎ শক্তির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যুৎ শক্তির প্রভাবে একটি যৌগকে যেমন উহার মৌলিক পদার্থে বিযোজিত করা যায়, তেমনি মৌলিক পদার্থ হইতে বিদ্যুৎ শক্তির প্রভাবে যৌগিক পদার্থ সংশ্লেষণ করা যায়। উদাহরণ হিসাবে যদি বলি, সামান্য অ্যাসিড মিশ্রিত পানিতে বিদ্যুৎ পরিচালনা করলে হাইড্রোজেন এবং অক্সিজেন নামক দুটি গ্যাস উৎপন্ন হয়ে থাকে। আবার হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে যদি 2:1 অনুপাতে মিশ্রিত করে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটানো যায় তাহলে পুনরায় পানি উৎপন্ন হয়ে থাকে। তাহলে বিদ্যুৎ শক্তি প্রয়োগ করেও রাসায়নিক বিক্রিয়া সংগঠন করানো বা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করা যায়। এরপরে আসা যাক চাপ ও ঘাত কম্পন, প্রেশার অর পারকিউশন। কোনো ক্ষেত্রে চাপ এবং আঘাতজনিত কম্পন শক্তির প্রভাবে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। যেমন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যখন ফসফিন গ্যাসের সাথে মিশিয়ে নাও, সেই মিশ্রণকে ধীরে ধীরে অধিক চাপ প্রয়োগ করলে উভয়ের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় এবং ফসফোনিয়াম ক্লোরাইড নামে একটি নতুন যৌগ উৎপন্ন হয়ে থাকে, যা সাদা কঠিন পদার্থ হিসাবে দেখা যায়। তারপরে যে বিষয়টি থাকে সেটা হলো শব্দ কম্পন বা সাউন্ড। শব্দ এক প্রকার কম্পন শক্তি আমরা জানি। কোনো ক্ষেত্রে শব্দের প্রভাবেও রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। যেমন অ্যাসিটিলিন গ্যাসের নিকট মার্কারি ফালমিনেট যদি বিস্ফোরিত করা যায়, অ্যাসিটিলিন নামক পদার্থের সাথে যখন প্রবল মার্কারি ফালমিনেটের শব্দ বিস্ফোরণ ঘটানো যায় তখন দেখা যায় অ্যাসিটিলিন ভেঙে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন নামক দুটি নতুন উৎপাদ তৈরি হয়ে যায়। অর্থাৎ শব্দের প্রভাবে অ্যাসিটিলিন গ্যাসের অণু বিযোজিত হইয়া কার্বন গুঁড়া এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত করা যায়। সর্বশেষে যেই বিষয়টি লক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো প্রভাবক বা প্রভাবন, ক্যাটালিস্ট বা ক্যাটালাইজেশন। প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি প্রভাবকের উপস্থিতিতে বৃদ্ধি বা হ্রাস করা যায়। প্রভাবক হইল এমন একটি মৌলিক বা যৌগিক পদার্থ যাহা সংশ্লিষ্ট বিক্রিয়ার উপস্থিত থাকিয়া ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দেয় অথবা বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়, ফলে বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে। যেমন পটাশিয়াম ক্লোরেট হতে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করতে যাই তাহলে উহাকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নামক প্রভাবকের উপস্থিতিতে
উত্তপ্ত করিতে হয়। ফলে দেখা যাচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড যৌগটি ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন নামক যৌগ উৎপন্ন হয়ে থাকে। এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি প্রভাবকের ভূমিকা পালন করেছে। তবে প্রভাবক কখনো রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, বিক্রিয়ার মধ্যে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দেয়। আবার কখনো দেখা যায় এমন কিছু প্রভাবক আছে যা বিক্রিয়ার গতিকে হ্রাসও করে দেয়, যাকে আমরা ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ প্রভাবক বলে থাকি। তো বন্ধুরা, এই ছিল রাসায়নিক বিক্রিয়া সংগঠনের কারণসমূহ। এই যে 4টি কারণ আটটি কারণ আমরা উল্লেখ করলাম, এই 8টি কারণই মূলত রাসায়নিক বিক্রিয়া সংগঠনের অন্যতম উপায়। এছাড়াও আরও কোনো ভিন্ন উপায় থাকতে পারে, তবে সাধারণত এই সমস্ত কারণগুলি রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য দায়ী। তো বন্ধুরা, আজকের আলোচ্য পাঠ থেকে আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়া কী, রাসায়নিক বিক্রিয়ার কারণ কী, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী এবং রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের বা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর উপায়সমূহ। এই বিষয়গুলো তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং বাসায় আত্মস্থ করার চেষ্টা করবে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোকপাত করব। আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা আমার সাথে থাকবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। আল্লাহ হাফেজ।